আপনার কাছে যদি মনে হয় ক্ষমতাই সবকিছু, তাইলে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের মধ্যে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি ইদানিং অনেককেই লিখতে দেখতেছি, পোস্ট করতে দেখতে পাচ্ছি যে যদি জোটের মধ্যে থাকতো তাইলে অনেকগুলো আসন পাইতো। এই ভুল সিদ্ধান্তর কারণে তারা নাকি মনে অনেক কষ্ট পাইছে। আরো 50 বছরে এই সুযোগ সুবিধা আসে কিনা বলা যায় না। আচ্ছা, আপনি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটাকে ভালোবেসে থাকেন, এই দলের কোনো কর্মী হয়ে থাকেন, এই দলের কোনো দায়িত্বশীল হয়ে থাকেন, তাহলে আমিরের সিদ্ধান্তটাকেই সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল আপনার। আর আপনি আমি সবাই খুব ভালোভাবে জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটাকে শুধু একজনই নিয়ন্ত্রণ করছে না। এই দলের মধ্যে সবকিছু আছে, বড় বড় মাথা আছে, বড় বড় আলেম আছে, বড় বড় চিন্তাবিদ আছে। তারা তো গোল মিটিং করে বৈঠক করেই জোট ভাঙার সিদ্ধান্ত নিয়েছে নাকি? জোট ভাঙার সিদ্ধান্ত নিয়েছে যে জায়গায় আমাদের মুফতি নায়েবে আমির সাহেব, মুফতি ফয়জুল করিম হুজুর হাফিজাহুল্লাহ বারবার স্পষ্টভাবে বলছিল, কিয়ামত পর্যন্ত যদি একটা সিট না পাই, যদি আমাদের হাতে ক্ষমতা না আসে, আমাদের কোনো দুঃখ নেই, আমরা নীতি ও আদর্শের উপর অটল থাকবো। কারণ আপনার কাছে যদি মনে হয় ক্ষমতাই সবকিছু, আপনার আমিরের সিদ্ধান্ত যদি আপনার কাছে পছন্দ না লাগে, যদি আপনার কাছে ভালো না লাগে, যদি মনে হয় যে আমিরের সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয় নাই, খালি ক্ষমতাটাই সবকিছু ছিল, তাই আমি মনে করি আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের মধ্যে থাকাটা ঠিক না। কারণ আপনি ক্ষমতালোভী, আপনি ক্ষমতালোভী, আদর্শকে বিসর্জন দিয়ে আপনি যে মানুষটা আমিরের সিদ্ধান্তের উপরে আঙ্গুল তুলতে পারে, ওই মানুষটা এই সংগঠনের মধ্যে না থাকাটাই ভালো। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন, আপনি এই সংগঠনের মধ্যে আছেন, আপনার থেকে কি আমিরের মাথা কি, মানে উনার কি জ্ঞান বুদ্ধি কম? নায়েবে আমিরের কি জ্ঞান বুদ্ধি কম? এই সংগঠনের মধ্যে যারা বড় বড় বুদ্ধিজীবী আছে, যারা এই দলটাকে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাচ্ছে, যারা এই দলটাকে নিয়ন্ত্রণ করছে, এত বড় বড় আলেম আছে এখানে, তাদের কি মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই? তারা কি চিন্তা ভাবনা, চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে? সিদ্ধান্ত নেওয়া কি ভুল করেছে? এই জোট থেকে কেন বের হয়ে গিয়েছে? এটা কথা কিন্তু স্পষ্ট করা হয়েছে, অনেকে বার একই কথা বলা হয়েছে আদর্শকে বিসর্জন দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় না। আপনারা হয়তো মুফতি আপনারা হয়তো নায়েবে আমির সাহেবের বক্তব্য শুনেছেন, ক্ষমতার কপালে ঝাঁটা মারি মিয়া, পিছা মারি মিয়া। নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াতের কাজ করে মাত্র কয়েকজন, 80 জন, 82 জন, 70 জন এমন মানুষ ইসলাম গ্রহণ করেছে, দিনের পথে ফিরে এসেছে। তাই বলতে কি কিন্তু ওনার নবীয়তি কমে যায়নি, তার দাম কমে যায়নি। উনি নবী ছিল, নবী ছিল, হেদায়েত তো আল্লাহর হাতে, তো ক্ষমতাও তো আল্লাহর হাতে। এই জোটের ভিতরে থাকলেই যদি ক্ষমতা পাওয়া যেত, তাহলে আল্লামা মামুনুল হক সাহেব কেন পরাজিত হলেন? আমরা খুব ভালোভাবে জানি এখানে কি হয়েছে না হয়েছে। যেখানে আমরা প্রথম অবস্থায় আমি নিজে সারা রাত জাগিল ছিলাম, যেখানে আমি দেখতে পেয়েছিলাম জামাতের আমির সাহেবের অনেক পিছিয়ে ছিল, হঠাৎ করে দেখতে পাচ্ছি সে রেজাল্ট চেঞ্জ হয়ে গিয়েছে। এমন অসংখ্য মানুষের দেখেছি যাদের ফলাফল অনেক খারাপ ছিল, তারা হুট করেই ভালো হয়ে গেছে। আর যাদের ফলাফল ভালো ছিল, কেন্দ্রীয় ফলাফলগুলো আমরা দেখেছি, তাদের হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছে। আর আমি সবশেষে একটা কথাই বলবো, আপনার যদি আমিরের সিদ্ধান্তকে মনে হয় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনি এটার সমালোচনা করতে পারেন, কিংবা একটা গঠনমূলক হতে হবে। তো সমালোচনা তো গঠনমূলক হতে হবে। আমিরে আমাদের আমির সাহেব কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, একদম স্পষ্ট কথা, কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত কর্মী থেকে যত দায়িত্বশীল আছে, সবারই একটা চিন্তা ভাবনা থাকার প্রয়োজন, আমিরের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। উপর পক্ষ থেকে দায়িত্বশীলদের থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাই সঠিক সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্ত যদি আপনার মানতে কষ্ট হয়, আপনার যদি মানতে ইচ্ছে না করে, আমি মনে করব আপনার এই সংগঠনটা আপনার জন্য পারফেক্ট না। যারা ক্ষমতার জন্য সবকিছু করতে পারে, আগে থেকে সিল তৈরি করে রাখতে পারে, ব্যালট পেপারে সিল মেরে রাখতে পারে, সে সমস্ত সংগঠন আপনার জন্য মনে করি আমি ঠিক আছে, কারণ তাদের কাছে ক্ষমতাই সবকিছু। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো নীতি ও আদর্শের উপর অটল। ক্ষমতা আসলে আসুক, না আসলে না আসুক। আমি জানি আমার এই কথাগুলোকে অনেকেই অনেকভাবে দেখবেন, আমাকে উল্টাপাল্টা অনেক কথা বলবেন। আপনার যা মন চায় আপনি তাই বলেন। এই সংগঠনের সাথে আমিও অনেকদিন ধরে জড়িত আছি। আপনারা হয়তো বলতে পারেন যে এই সংগঠনের সাথে থাকলে, আমিরের যে কথা আছে, এই সংগঠনের মধ্যে থাকলে ওনাদের কথাবার্তা শুনে চলতে হবে, মেনে চলতে হবে। শুনুন, আমি একটা কথা বলি, একটা হলো মুরিদ, ওনার মুরিদ হলে, আমি যে মুরিদ হয়েছে বিষয়টা এমন না। মুরিদ হতে হলে অনেকগুলো কথা মানতে হবে, কারণ আমি এখনো অনেকগুলো কথা মানতে পারি না। যেমন খাস পদ্মা সবক আদায় করা, নিজেকে আরো বেশি বেশি পরিবর্তন করা, ইসলামের দিকে ধাবিত করা, সেটা আমার দ্বারা পরিপূর্ণ হচ্ছে না। সে কারণে আমি বলছি যে এই সংগঠনের একজন আমি কর্মী, এই সংগঠনকে আমি ভালোবাসি, এই সংগঠনকে নিয়ে আমি সামনের দিকে আগাতে চাই। আচ্ছা, আমার মতো ছেলে কি চাইলে অন্য কোনো সংগঠনে যেতে পারে না? অন্য সংগঠনকে নিয়ে কথা বলতে পারে না? আমি অন্য সংগঠনকে এত প্রাধান্য দিই না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে যতটা প্রাধান্য দিই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার কাছে অনেক পরিমাণে ভালো লাগে।
তাদের আচার ব্যবহার, কারণ প্রত্যেকটা খারাপ কাজে দেখেছি তারাই কিন্তু আন্দোলন করেছে, তারাই রাস্তায় নেমেছে। যেমন কোভিড-19 করোনা ভাইরাসের সময় যখন মানুষের এত এত ভয়ঙ্কর অবস্থা, খারাপ অবস্থা, রোগান্বিত, মানুষগুলো চিকিৎসা পাচ্ছিল না, মানুষগুলো ইন্তেকাল করলে তাদেরকে দাফন কাফন করার জন্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেকগুলো সৈনিক কর্মী মাঠে নেমে তাদেরকে বিনা টাকায় বিনা স্বার্থে দাফন কাফন করেছে, চিকিৎসা দিয়েছে। এই যে কাজগুলো এগুলো ভালো লাগার কাজ, এগুলো কলিজার ভেতরে কাজ। এই যে দেওয়ানবাগী আমরা দেখেছিলাম, এই দেওয়ানবাগী, আমি কিন্তু ওই সংগঠনের সাথে ওই সময় ছিলাম না, অন্য সংগঠনের সাথে ছিলাম। যে দেওয়ানবাগীর যে পীর আছে, উনি যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বললো, নবীজিকে নিয়ে কটূক্তি করে কথা বললো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে কথা বললো, তখন কিন্তু কেউ রাজপথে নামেনি। তাদের মোকাবেলা করতে কিন্তু তাদের এই কথার জবাব দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশই নেমেছে। সেই জায়গা থেকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে অনেক ভালোবাসি। 2015 সালে যখন সিলেবাসের মধ্যে ইসলামী শিক্ষা নিয়ে একটা কথা উঠেছিল যে বাংলাদেশের ইসলামী শিক্ষাটা থাকবে না, বইয়ের মধ্যে ইসলামী সিলেবাসটা থাকবে না, এর পরিবর্তিতে অন্য সিলেবাস ঢুকানো হবে 2015 সালে, তখন কোনো দল কোনো সংগঠন কিন্তু রাস্তায় নামেনি, এইটা নিয়ে আন্দোলন কোনো সংগঠন করেনি যে সিলেবাসের মধ্যে আরবিই থাকবে, ইসলাম শিক্ষা থাকবেই থাকবে। অন্য যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় ভাই বন্ধুরা আছে যারা পড়ালেখা করে তাদের জন্য আলাদা একটা সাবজেক্ট ঢুকানো হবে, কিন্তু ইসলামী সেই সিলেবাসটাকে পরিবর্তন করা হবে না। সেই ক্ষেত্রে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশি রাস্তায় নেমেছিল। কাফনের কাপড় পরে আমি দেখেছিলাম সুরাত দিতে এসেছিল। আমি তো জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতাটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিত, তারা ইসলামের জন্য এত কিছু করতো না, অন্য অন্য দল যা যা করছে তাই করতো, ক্ষমতার জন্য সবকিছু করতো তারা। আমি তো মনে করি নীতি ও আদর্শের উপর ইসলামী আন্দোলন বাংলাদেশ একদম 100% অটল আছে বাংলাদেশের এই প্রেক্ষাপট অনুযায়ী। হ্যাঁ, ভুল ত্রুটি থাকতে পারে, আমি তো বলছি না যে একদম একদম ভুল ত্রুটি থাকতে পারে, এরা তো মানুষ না, ভুল ত্রুটি তো হতেই পারে, ভুল ত্রুটিগুলোকে নিয়ে কথা বলা যেতে পারে। তাই বলতে তো এই না যে ক্ষমতাই সবকিছু। ক্ষমতায় যদি সবকিছু হয়ে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অন্যান্য সংগঠন, অনেক বড় বড় সংগঠন আছে যে সংগঠনগুলো চোখে দেখা, এই সংগঠনগুলো বারবারই হচ্ছে, এই সংগঠনগুলো বারবারই ভালো রেজাল্ট আসছে, বারবারই দল গঠন করে সরকার গঠন করছে। তো এই সমস্ত সংগঠনে তো আমরা চলে যেতে পারতাম, আমরা কেন সেই সমস্ত সংগঠনে যাচ্ছি না? আমরা কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ছোট্ট সংগঠনটার মধ্যে আছি একমাত্র নীতি ও আদর্শের উপরে? যত ইসলামের নামটাই আমরা ব্যবহার করছি, সে কারণে আমার জায়গা থেকে বলবো, যত ইসলামের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবহার করছে, তাহলে ইসলামের উপর একদম 100% অটল থাকার প্রয়োজন, যেটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি অটল আছে। ক্ষমতায় সবকিছু তারা মনে করছে না, ক্ষমতায় সবকিছু মনে করছে না। আর যাদের কাছে মনে হচ্ছে যে আমিরের ডিসিশন আপনাদের কাছে ভালো লাগে না, 11 দলীয় সেই সমঝোতার দলের মধ্যে থাকাটাই ভালো ছিল, তাহলে আমি মনে করবো আপনি ইসলামকে বিসর্জন দিয়ে শুধু ক্ষমতাটাকে দেখেছেন। যেমন আগেই সিল তৈরি করে রাখা, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আগে সিল তৈরি করে রেখেছে কিনা, ধরা পড়েছিল কিনা, আগেই ব্যালট পেপারে সিল মেরে রেখেছে এগুলো না। এগুলাই যদি ক্ষমতায় যাওয়ার উৎস হয়ে থাকে, মানে যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে, এটাই যদি চিন্তা ভাবনা হয়ে থাকে, শরিয়া আইন বাদ দিয়ে যদি ইনসাফের কথা বলা হয়ে থাকে, তাহলে সেই সমস্ত ইসলাম আমাদের দরকার নেই। আর যদি কারো কাছে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি নিয়ম ভালো না লাগে, যাচাই বাছাই করে দেখেছেন ভালো না লাগে, তাহলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, আমি মনে করি যদি ভালো না লাগলে কোথাও জোর করে থাকতে নেই। যেহেতু আপনার ভালো লাগে না, আপনি অন্য সংগঠনের মধ্যে চলে যান, এটাই আপনার জন্য ভালো হবে। আর আমি আমার জায়গা থেকে বলছি, যদি কিয়ামত পর্যন্ত একটি আসন না পায়, আলহামদুলিল্লাহ এবার একটি আসন পেয়েছে বরগুনার, যদি একটি আসন না পায়, এটাও যদি চলে যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নীতি আদর্শের উপরে আছে, যেমন নবী রাসূলকে কেউ কোনো কটূক্তি করলে, ইসলামের উপরে কেউ কিছু কথা বলে রাজপথে নেমে যায়, কারোর উপর জুলুম হলে রাজপথে নেমে যায় আন্দোলন করে, এই যে করোনা ভাইরাসের মতো এরকম ভাইরাস কিংবা অন্য অন্য যে সমস্যা, এই যে বিমান কয়েকদিন আগে যে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই কর্মীগুলো বিনা স্বার্থে গিয়ে উদ্ধার করেছিল, কাজ করেছিল সেখানে। 5ই জুলাই আগস্টে যখন এর আগে আন্দোলনগুলো চলছিল, তখন কিন্তু তারা রাজপথে নেমে পানি বিতরণ করেছিল, আন্দোলনে ছিল। এই কাজগুলো তাদের ভিতরে যতদিন থাকবে, তারা এই কাজের মধ্যে যতদিন অটল থাকবে, তারা যদি একটা আসন না পায়, কিয়ামত পর্যন্ত ক্ষমতা যেতে না পারে, আমি আমার জায়গা থেকে বলবো আমি সেই সংগঠনের মধ্যেই থাকবো। আর যখন থেকেই আমল আখলাক ইসলামিক এই যে রাস্তায় আছে, এই রাস্তা বাদ দিয়ে যদি ক্ষমতাটাকে সবচেয়ে বড় মনে করা শুরু করে, ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে থাকা শুরু করে, তখন এই দলটাকে আমি নিজে বর্জন করব। আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে বর্জন করব। আর আমাকে একটা কথাই বলবো, আমিরের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমির একাই সিদ্ধান্ত দেয়নি, এখানে অনেক বড় বড় চিন্তাবিদ আছে, এখানে অনেক বড় বড় ইসলামিক চিন্তাবিদ আছে, রাজনৈতিক চিন্তাবিদ আছে, বুদ্ধিজীবী আছে। তাদের সিদ্ধান্ত আর আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধান্ত এক হবে না। তারা একটা দলকে নিয়ন্ত্রণ করছে, অবশ্যই তাদের ক্ষমতা, চিন্তা ভাবনা করার শক্তি আমাদের থেকে শ গুণ বেশি। সবশেষে একটা কথাই বলবো, আমিরের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানিয়ে যাবেন।